নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়। ভারতবর্ষের এক দামাল ছেলে শঙ্করের সোনার প্রসপেক্টর হয়ে ওঠার কাহিনী হলো চাঁদের পাহাড়। অ্যাডভেঞ্চার প্রিয় শঙ্কর চাকরি পেয়ে ছুটে যায় আফ্রিকা। তারপর শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী চাঁদের পাহাড়ের প্রথম পর্ব। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি অনুভব। শঙ্কর একেবারে অজপাড়াগাঁয়ের ছেলে। এইবারে সে সবে FA পাস দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহার আনতে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এই অবস্থায় তোর পড়াশোনা হবে কি করে? কে খরচ দেবে? এবার কিছু একটা কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যিই তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবি বা কী শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাঁধতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামে এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্য মতন চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বারবার খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ির খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এসব কারণে পরীক্ষাতে সে তত ভালো করতে পারেনি। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিশেষ অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশিরভাগ ছেলে যে এসব জানে না, এই নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে এক রাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায় পড়ে, আর কিভাবে ওই জানি। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে নিতান্তই নিরুপায়। বাপ মায়ের মলিন মুখ সে দেখতে পারবে না। অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে, তাও সে যে না বোঝে তা নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু। নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাঁচতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটি। তার তরুণ রাজা মন এর কথা ভাবতেই পারে না যে। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাগড়া গাড়ি টানবে,
সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে। শত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এই কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালি ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুলমাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্যে। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে বাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউপ্টম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দ্য মুন অর্থাৎ চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, বলবার সময় কতবার ভেবেছে হের হাউপ্টম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দ্য মুন জয় করতে। স্বপ্ন। সত্যিকার চাঁদের পাহাড়ের মতোই দূরের জিনিস হয়ে থাকবে চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখলে সে। চারিধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে যেন সঙ্গে, দুজন একটা প্রকাণ্ড পর্বতে উঠছে। চারিধারে দৃশ্য ঠিক হাউটম্যানের লেখা মাউন্টেন অফ দ্য মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই বড়গাছা, ঝোলানো বড় বড় গাছ, নিচে পাতা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নাময় ধোয়া সাদা ধপধপে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি। এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ে যাচ্ছে। পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। উফ, কি স্বপ্নটাই না দেখেছে সে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাঁদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে ওই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চলে গিয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ গজিয়েছে কার্নিশে। কিন্তু সেখানে ঠাকুরের বেদি, তার উপরে খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটে ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলে কি প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলো বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এ গ্রামের ছেড়ে অন্যত্র বাস করছে। সবাই বলে জায়গাটার ভূতের ভয়। একটা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণে নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মন আজ ভোরের স্বপ্নটার দাগ কেটেছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমরে করে বাঁশ ঝাড় ভাঙছে, বনো হাতির দল, পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে, পাতাল তার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখরের দেশটা যেন
কোনো স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাটলিপি নয় কি? কিন্তু মানুষের জীবন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখোশের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে জানো, অনেক দিন পর। ভদ্রেশ্বরের ওদের বাড়িতে চিঠি দিয়ে। শঙ্কর বললে, উফ, প্রায় 2 বছর পর খোঁজ মিলল। এর আগেও তো একবার পালিয়ে গিয়েছিলেন না? তারপর সেই কাগজটা খুললে। লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়েজ, হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষে এত দূরেও যায়? তবে সে জানে ননি বাবা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এই গ্রামে তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকতে পারে না, উড়ে বেড়ানো স্বভাব। আর একবার পালিয়ে বার্মা না কোচিন কোথায় যেন চলে গিয়েছিল। এবারও বরদাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ায় তরুণ বাড়ি থেকে পালিয়েছিল। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদ দাস বাবু গিয়ে ঠেলে উঠেছে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে। অতটা দূরত্বে তার ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদ দাস বাবুকে একখানা চিঠি দিলে। শঙ্করকে তার মনে আছে কি? তার শ্বশুরবাড়ির গাঁয়ের ছেলে সে, এবার FA পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে? যতদূর হয় সে যাবে। 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে, তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, মোম্বাসা 2 নম্বর স্ট্রিট। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোয় তো কে বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরও লোক নেবে। যত তাড়াতাড়ি পারো চলে এসো। তোমার কাজ জুটিয়ে দেওয়া ভার আমি কাঁধে তুলে নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না, শুধু সংসারের অভাব অনটনের দরুনই শঙ্করের মায়ের মতে সায় দিতে বাধ্য হয়েছিল। এর মাসখানেক পরে শঙ্করের নামে একটা টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে। তিনি আবার মোম্বাসায় ফিরবেন দিনগুলির মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নয়ানজা হ্রদের ধারে। তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ের নুটসাবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সহকারী স্টোর কিপার হয়ে এসেছে।
থাকে ছোট একটা তাঁবুতে, তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো, তাদের চারিধারে ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, দীর্ঘ দীর্ঘ ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমানায় একটা বড় বাউবাগ গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকারের বাউবাগ দেখে শঙ্কর যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সেই ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে সব দিকে লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম যখন তখন এখানে বেরিও না। বিনা বন্দুকে ঘুরে বেড়ানো ঠিক সুবিধের হবে না এখানে। প্রথমত এই ঘাসের জমিতে পথ হারাতে পারো, পথ হারিয়ে লোক এখানে মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়ত ইউগান্ডা সিংহের দেশ, এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে হয়তো সিংহ একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেও নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করে ছুটল। ঘাসের জমি পাতিতে পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন, কুলিদের নাম ডাকা হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে বালির উপর কটা সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজনের সঙ্গে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল। তাঁবুর চারিপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া গেল পরদিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার চলল। সেদিন দিনে খুব গরম, সন্ধ্যের একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠ খুঁটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এ জনহীন প্রান্তরে তবু একখানেতে বাইরের দুনিয়া যা কিছু একটু খবর পাওয়া যায়। তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ শুনতে থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথায় তিরুমলের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে নাকি সাহেব? ক্রমে রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে। আরো অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারে লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল
বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আঁধার মাখা রূপের দিকে চেয়েছে, কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, প্রাক ঐতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে চেটে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন, তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানো জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসেব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে। থপথপে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিবে। কলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ওপর শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে, এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহগর্জন শুনতে পাওয়া গেল। বাড়ির রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোকে যেন তাঁবু কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে প্রথম শুনলে সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নাময় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মধ্যে জাগালো, তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাইগুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে। লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালে তিরুমল বিছানায় শূন্য। সে তাঁবুর মধ্যে কোথাও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে, কিন্তু তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটিতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন একটা কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারোর দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠে চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার সিংহগর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময় রাক্ষসীর বিকট চিৎকার। মাসাইগুলিরা বললে, সিংহ দেহ নিয়ে পালিয়েছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরো অনেকগুলো মানুষ ঘায়েল না করে ছাড়বে না, সবাই সাবধান। রাত যখন 3টে তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নাময় সারা মাঠ আলো হয়ে আছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনমানে, কিন্তু
এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া গেল যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্ট। এইমাত্র সেই পাখি কোন গাছের মাথায় বহু দূর থেকে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারুর কম হয়নি। তাঁবুর সামনে কাঠখুঁটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারল না, এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি অদ্ভুত ভাব! তিরুমলের অদৃষ্ট লিপি এর জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কি জন্য এখানে এনেছে তার অদৃষ্ট, তাকে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর। দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল। সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কি ঘটবে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে। তিরুমল হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়, আরো বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষকেও সিংহ অতীব ভয়ানক। যেখানে যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিনও মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁপুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারিদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা দেওয়ার করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহে নিয়ে গেল তিরুমলকে মারার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তারপর দিন একটা সোনালী কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ারের সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়া গাঁয়ে আছে। চোখ মুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরে কোণে সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ মুজল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গাঁয়ের বাড়িতে জানলার কাছে তক্তা বসে শুয়ে। বিলিতি আমড়া গাছের গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর। দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের উপর একটা কি যেন নড়ছে। পরক্ষণেই সে ভয় ও বিস্ময় কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করার চেষ্টা করছে। ওই মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালটার দূরত্ব বড়জোর 20 হাত। শঙ্কর বুঝলে এই ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁজিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। দাবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না।
নিজে সে সম্পূর্ণ নিরস্ত, এক গাছা লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হাঁটতে লাগলো, ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবারও চেষ্টা করলে না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞাসা করবার আগেই ও বললে, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠলে। কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা .375 ম্যানলিখার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে, শঙ্করকে আর একটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনে সেই গোল চালা, কিন্তু চালার উপরে কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইমাত্র দেখে গেলাম স্যার, সিংহ ওই চাকার ওপর নখ দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সর্গি, গাঁটি, মুহুর নিয়ে কুলির দল হাল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে। খড়ের চালে সত্যি দুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের গুন্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার চালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রে দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজও হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞাসা করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বত্থরকে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে থেকে সিংহ নিয়ে গেল। 3-4 পরে আর একটা কুলিকে নিলে বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় ছোট ছোট দলে ভাগ করে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রি নিরাপদ নয়। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা, কাকে কখন নেবে কিচ্ছু স্থিরতা নেই। এই অবস্থায় তো আর কাজ হয় না। কেবল মাসাই কুলিরা বিচলিত রইল। তারা চমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির গাছ তাড়াই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিন্তু তবু কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকেই বললে সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে। সাহেব বললে, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এই একটারই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাঁতিতার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব, তোমার ম্যানলিখারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বত্থরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে একটা জায়গা, একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বত্থর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বত্থরটা ভয় পাচ্ছে, কিন্তু পরে পাশের ছোঁবে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছুই দেখতে পেল না। সে অশ্বত্থর থেকে নামলো।
তবু অসত্য নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য উঠ পেতে বসেনি তো? অনেক সময় এরকম হয়, সে জানি। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়? শঙ্কর অসত্য থেকে নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবলে তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অসত্যরের মুখ ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহগর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অসত্যরের উপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি দুবার গুলি করলে। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অসত্যর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অসত্যরের গাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বললে, সিংহ নিশ্চয় জখম হয়েছে। গুলি যদি গায়ে লেগে থাকে তবে দস্তুর মতো জখম হতেই হবে, কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না, বন্দুক ছুঁড়েছিল এইমাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত সিংহকে বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো। কতকটা সিংহের উপদ্রবের জন্যে, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে অস্বাস্থ্যকর হওয়া তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো, তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশটা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনাও করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এরকম ব্যবস্থার কারণ হচ্ছে যে এসব স্টেশন এখনও মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনও পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারা দিন রাত ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগের স্টেশন মাস্টার গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি স্টেশন মাস্টার তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন। দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করল। শঙ্কর বললে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোকটি বললে, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা যেন গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করলে না। রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, ওই যা, ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না,
একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ করা যায় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই। এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারলে না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজে কাজ করে, রাতে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারিধারে ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউগা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারা চক্রবল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটা ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বার হয়। শঙ্কর বলেছিল, কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল। রাত বেশি না হতেই আহারাতি সেরে শঙ্কর স্টেশন ঘরের বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই শেষ হবে। সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে প্রকাণ্ড এক সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোরে করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের উপর কেবল কাঠের রুলটা আছে মাত্র। সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট দুই, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিলে। এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারিদিকে কাঁটা তারের বেড়া কেন দেওয়া আছে। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র। বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনাটা বললে। গার্ড লোকটি ভালো, সব শুনে বললে, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে আর একটা তোমার মতো ছোট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চাইছে? সিংহ ছাড়া আরো কিছু আছে নাকি? যা হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশনের ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকারে নামে। প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপাড়ার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে শেয়াল ডাকে। এক একদিন গভীর রাতে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই তো সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময় রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। শান্ত নিরাপদ জীবন নিরীহ কেরানির জীবন হতে পারে, তার নয়।
সেদিন বিকেলে ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটিয়ে গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিশ কোকড়ো তাকে দেখে ফনা উত্তত করে খুঁটি থেকে প্রায় 1 হাত মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো তাহলে না, এখন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে উপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধে হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালে ট্রেনের গার্ডকে গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ইন্ডিয়ান, গুজরাট অঞ্চলে বাড়ি। সে বস্তাটা নামিয়ে কেমন যেন অদ্ভুতভাবে চাইলে শঙ্করের দিকে, এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে সেই ভয় যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল। কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে। কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? দিন 2 পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে। আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ কোকড়ো সাপ। পূর্বদৃশ্য সাপটাও হতে পারে, আবার নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারিধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সারা জায়গা মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠানে, রান্নাঘরের দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারলে না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্যে জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরিয়ে উঠল। টর্চটা হাতরে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালালে। সঙ্গে সঙ্গে সে বিস্ময় ভয়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপরেই বসে রইল। আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আঁধার লেগে থ খেয়ে আছে আফ্রিকার ক্রুর ও হিংস্রতম সর্প ব্ল্যাক মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া এক প্রকার পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না, আর তার স্নায়ুমণ্ডলীর উপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝলে হাত যদি তার একটু কেঁপে যায়
তবু যে মুহূর্তে সাপটা চোখ থেকে আলো সরে যাবে, সেই মুহূর্তে ওর আলো আঁধারি কেটে যাবে এবং তক্ষুনি সে করবে আক্রমণ। সে বুঝলে তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অবিকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার উপর। যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়, শঙ্কর টর্চ ধরেই থাকলো। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উত্তত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারিপাশের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরে সব শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহাহিংস্র উত্তত ফনা সর্প, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেওয়ার জন্য ওঁত পেতে রয়েছে। শঙ্করের হাত ছিমছিম করছে, আঙুল অবশ হয়ে আসছে। কনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন সাড়া নেই। কতক্ষণ টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো যেন জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে, শঙ্কর নিজেকে সামলে নিলে। ওই চোখ দুটোর জ্বালাময় দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে। এ তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার উপর নির্ভর করছে তার জীবন। কিন্তু সে পারছে না যে, হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে তরসরে থাকবে? সাপ না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে নিলে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজল। ঠিক রাত 3টে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা গেল নিভে। কিন্তু সাপ, সাপ কই? তাড়া করে এলো না কেন? পরেক্ষণেই শঙ্কর বুঝতে পারলে সাপটাও সাময়িকভাবে মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিলের থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলে। সকালে ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার। গার্ড বলল, কই চলো তো দেখি স্টেশন ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো, বললে, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছ কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন আমার কাছ থেকে এ কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললে, দরখাস্তের উত্তর আসতেও এখন দেরি আছে। তুমি একটা উপকার করো, এখানে আমি একেবারে নিরস্ত্র,
আমাকে একটা বন্দুক বা রিভলভার যাওয়ার পথে দিয়ে যাও, তার সঙ্গে কিছু কার্বলিক অ্যাসিড ফেরার পথেই দিয়ে যাও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিনমানে ইঁদুরের খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে একটা বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে। কুলিরা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিলে। স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে জল দেয়, তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনলে স্টেশন থেকে মাইল দিনেক দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালের ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখে নিয়ে গেল। মাছ ধরবার সাজ সরঞ্জাম মোমবাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাছারি গোছের, চারিধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেল। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করাবার জন্যে। প্রায় সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায় একা যায়। স্নানেরও কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রৌদ্র চাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে চলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকার ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা শঙ্করের জীবনের গতির মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা কাছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুটে আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে শটটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলে একটা ইউগা গাছের নিচে স্বল্প মাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, মুখে লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়ি হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন সোলার টুপিটা একদিক থেকে গড়িয়ে পড়েছে মাথা থেকে। পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বললে, একটু জল একটু। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার ওপর ভর দিয়ে স্টেশন অবধি যেতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছালো। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরের বিছানা পেতে শোয়ালো, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে।
2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিলে। তার নাম ডিয়েগো অ্যালভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না। বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখন অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে হয়তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই। খুব সম্ভব কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যে ভাবে সারা রাত তার সেবা করলে তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠেছে যখন, সে রাত্রে ঝমঝম করছে নিস্তব্ধ নিশীথ রাত্রি। তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধড়মড় করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেললে। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে। ইউকা গাছে লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিম। ঘাসের বন যেন রহস্যময় নিষ্পদ। সিংহ ডাকছে স্টেশনে, কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে সিংহের সান্নিধ্য যেন ভুলে গেছে। ফিরে ও স্টেশন ঘরে ঢুকলো। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ঘরে ঢুকে দেখলে রোগী বিছানায় উঠেই বসে আছে। বললে, একটু জল দাও, খাবো আমি। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বললে, কি বলছিলে? আমার ভয় করবে ভাবছিলে? ডিয়েগো অ্যালভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো অ্যালভারেজকে জানো না। লোকটার অষ্টপ্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিলে। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেঁটে বেঁটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, টামব্রাভো দাঁড়ির মতো চাবুকের মতো শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে এসো কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূর এসে আছে যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিলে। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে
লোকটা এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ইয়ং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 20 বছর আগের কথা। 1888 কি 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনি সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাও শহরের থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা, জিনিসপত্র বইবার জন্য। জাম্বেজি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে আস্তে আস্তে মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় উপস্থিত এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো ইউরোপিয়ান আসেনি। যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগেই সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে ছোটবেলা থেকে কত কাহিনী শুনে এসেছিল। সেই সব গল্পের মোহই আমাকে আফ্রিকায় এনে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বৎসর ধরে নানা স্থানে ঘুরে বেড়ালাম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারল। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা, কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একদম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গেছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাথে সাথে কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে, বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকে মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বৈকালে যেখান থেকে আবার উত্তরমুখে রওনা হয়েছি, কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পর একজন ইংরেজির সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বললে, তোমার বন্দুকের মাছি এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বললে, তুমি বুঝতে পারো নি, এটা রূপো, খাঁটি রূপো, খনিজ রূপো। এই যেখানে পাওয়া যায় সেখানে সাধারণত রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর কেটে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে চলো, এক্ষুনি যাই আমরা। এবার আমরা লক্ষপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার গেলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা, কত অসহ্য কষ্ট পেয়ে কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিবৎ ভেল্ডের মধ্যে দিয়ে পথ হারিয়েছি। মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম।
অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গোয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সবচেয়ে কষ্টের থেকে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদী পথ ধরে চলব এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি, আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরে পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম 5-6 বছর একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে আর দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে, ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকেও তার বাপ মাকে জিজ্ঞাসা করে এইটুকু জানা গেল সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বলল হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বলল ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইল্যান্ড হরিণ শিকার করি আর রাতে কাফিদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরক। খনি বা খনির উপরকারের পাথরের মৃত্তিকা স্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরক খণ্ড। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বনিব বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার তোমাদের মতোই একজন সাদা মানুষ এসেছিল। সে অনেক অনেক চাঁদ আগে, আমরা দেখিনি। আমাদের বাপ ঠাকুরদাদের আমলের কথা। সে গিয়েও আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্স ভেন্ট পর্বতশ্রেণী। দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। 2-1 দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই, তা কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখন স্থির করলাম ওই অরণ্য ও পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছি। আমরা ওখানে যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। আগেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি আজ পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়া কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কার্টের পরামর্শ মতো
সেখানেই আমরা রাতের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠকুড়ি আগুন জ্বালালে আমি লাগলুম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করবো এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি, এমন সময় জিম বললে, পাখি রাখো, দুপেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে দিয়ে আমরা পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার একটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে, চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাদের সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই, চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে আসলাম। তারপর ক্রমে ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বললে, সন্ধেবেলার সেই সিংহটার জুড়ি। বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে। পাশে কাঠকুটো ছিল, তাই দিয়ে আবার জোর করে আগুন জ্বালালাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে জন কয়েক কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথপ্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বললে, তোমরা জানো না তো, তাই ও কথা বলেছ। এই জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়ে উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে। বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞেস করলাম, বুনিপ কি? তারা জানে না। তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিলে বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কাটারের তো একেবারেই না। সে আরও বিশেষ করে যে ধরে বসল। এই বুনিপের রহস্য তাকে ভেদ করতে হবে। হীরা পাই বা না পাই, মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে, তখন যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এ ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো অ্যালভারেজের জীর্ণ পরিচ্ছেদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরু জোড়ার নিচকোর ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ও ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারের মানুষ বটে একজন। অ্যালভারেজ বললে, আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলে, তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বঁড়শির মতো কাঁটা গাছের গায়ে মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে
সূর্যের আলো কোনো জন্মে সেই জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কাটার বললে, অন্তত আমাদের খাবারের অভাব হবে না জঙ্গলে। আরও 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বললে, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো। থাকো এখানে আরও কিছুদিন। এই পর্বতশ্রেণীর নানান শাখা আছে, সেগুলো না দেখে ফিরবো না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধ প্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে ফেললাম। আমাদের মুখ আনন্দ ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বললে, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু নদীর স্রোতে ভেসে আসে জিনিসটা, খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরকের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণী কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরকের খনি আছে। নদীর স্রোতে ভেসে এসছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু যে দৈত্য এই রহস্যময় বনপর্বতের অমূল্য হীরক খনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তাল গাছ। তাল গাছের তলার গুঁড়িটা ঘিরে খুব ঘন বনঝুম। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপরকারের শুকনো ডালপালাগুলো খড়খড় খড়খড় করে নড়ে উঠছে, যেমন নড়ে ঝড় লাগলে। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুঁড়িটা ধরে ঝাঁকাচ্ছে। জিম তক্ষুনি ব্যাপারটা কি দেখতে গুঁড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকল। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল দিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফিরে ফেলেছে, যেমন পুরনো বালিশ ফিরে তুলো বার করে নেয় তেমনি। জিম শুধু বললে, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বললে, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি যেন কিসের মোটা ও শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ারও তাল গাছের গায়ে ঘা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই। জন্তুটা কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলুম। সেখানে গিয়ে দেখি মাটির ওপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্ন ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে
শুকনো বালির ওপরে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটারও বড় বড় 3 আঙুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসছে। সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড় খুব উঁচুতে পর্বতের বাঁশপাউনের মাথায় যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনা কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলো। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জ্বেলে রাইফেল তৈরি করে বসে রইল। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটা খুঁজে বার হলাম। কিন্তু মুশকিল এই যে সেই গুহা এবং সেই তালগাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলাম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম ভিক্টরসভেল পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সে কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে আমাকে, খুবই খাতির করলে। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বলল। শুনে তাদের মুখ ভয়ে কেমন যেন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয় বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ বুনিপ, এই ভয়েই ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টার্স ভেল পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়া হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক, ইয়ং ম্যান, এবার আমার চলা বোধহয় ফুরোবে। এই ম্যাপখানা তুমি রাখো, এতে রিক্টার্স ভেল্ডের পর্বত ও যে নদীতে আমরা হীরাটা পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে তো সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়োর যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরা পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো অ্যালভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো অ্যালভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বললে, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে সেগুলো মনে আছে? সেই হলদে হীরের খনি। অশোকের ঝোঁকে অ্যালভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে, আমিও কথাটা যে না ভেবে দেখছি তা মনে করো না, কিন্তু আলেয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বললে, আছে কি না দেখতে দোষ কি? আজই বলো তো, মভ স্টেশনে তার করে অন্য লোক পাঠাতে বলি। অ্যালভারেজ কিছুক্ষণ ভেবে বললে, করো তার, কিন্তু আগে বুঝে দেখো। যারা সোনা বা হীরে খুঁজে বেড়ায় তারা সব সময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্টে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়ানজার দিকে যাবে ঠিক করলে।
পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অ্যালভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেজন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে, তারপর পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসমো থেকে স্টিমার ছাড়লো। একটা ব্রিটিশ স্টিমার ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে। সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খোলা আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদে যে বন্দরে ওরা নামলে তার নাম মোয়ানজা। এখান থেকে 300 মাইল দূরে টেবারো। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে ট্যাঙ্গানিকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় অ্যালভারেজ বললে, টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানুজা থেকে ট্যাভেডোর পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজা বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করলে। শঙ্করকে দেখে বললে, একে পেলে কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি? অ্যালভারেজ বললে, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বললে, কিরকম? অ্যালভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলে। তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বললে না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বললে, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হচ্ছে ওর মনে সাহস আর দয়া আছে। ইস্ট ইন্ডিজের লোকেরা লোক হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি যে আতিথ্য দেখিয়েছিল, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো পথ চলি। বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামাফোন আছে। সন্ধ্যের পরে 3 বন্দি বিলেতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগ সন্ধ্যা ভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বললে, টেঙ্গানিকায় বিজয় সিংহের উপদ্রব। আর বড় হিংস্র এরা, আর অধিকাংশই মানুষ খেকো। মানুষের রক্তের স্বাদ একবার যারা পেয়েছে, তারা এখন মানুষ ছাড়া আর কিছুই খায় না। শঙ্কর ভাবলে, খুব সুসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিলে সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সঁড়ি পথ। অ্যালভারেজ বললে, সামনে কোনো গ্রাম নেই। অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। অ্যালভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে অ্যালভারেজ যাকে বলে ক্র্যাকশট, তাই। অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না। কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে, সিংহ যখন যাকে নেবে
এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেল চামড়া স্ট্র্যাপ খোলার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধে হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করতে নিতে হলো। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় 2 টুকরো ক্যাম্পিস ঝুলিয়ে ছোট্ট একটু তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রে খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পর দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকল, শঙ্কর ওঠো। শঙ্কর ধড়মড় করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বললে, কি একটা জানোয়ার তাঁবুর চারিপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় সে আগুন করা হয়েছিল, তা স্বল্পাবিষ্ট আলোক সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবু ঠেলে তাঁবুর মধ্যে ঢোকবার চেষ্টা করার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকেই অ্যালভারেজ পরপর 2 বার রাইফেল ছুঁড়লে। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে, কিন্তু শঙ্কর ঘোড়া টেপার আগেই অ্যালভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলে তাঁবুর পূব দিকের পর্দার বাইরে পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও 2 বার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। অ্যালভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বললে, রাত এখনো অনেক, ওটা এখানেই পড়ে থাক। চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে অ্যালভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। 8 ঘন্টা পরে শঙ্করের মনে হলো অ্যালভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিকা অঞ্চলের সমস্ত সিংহ যেন এক যোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রে সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। অ্যালভারেজ আবার জেগে উঠল, বললে, না, রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না। আগের সিংহটা জোড়া, সাবধান থাকো, বড় পাজি জানোয়ার। দুর্যোগের রাত্রি, তাঁবুর আগুনও তখন নিবু নিবু। তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা ক্যাম্পাসের চটের মাত্র ব্যবধান। তার ওদিকে সাথীহারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। শেষ হলো আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী চাঁদের পাহাড়ের প্রথম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন। শঙ্করের ভূমিকায় অর্কজ্যোতি পাল, ডিয়েগো অ্যালভারেজ পার্থসারথী মুখার্জি, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় এবং বাংলোর সাহেব অনির্বাণ ভট্টাচার্য, রেল কনস্ট্রাকশনে ইঞ্জিনিয়ারের ভূমিকায় অরিন্দম ভৌমিক, শঙ্করের মায়ের চরিত্রে অঙ্কনা মুখার্জি, জিম কাটারের চরিত্রে বিশ্বদীপ সাঁফুই, গল্প পাঠ প্রাক্তন স্টেশন মাস্টার, রেলগার্ড কনস্ট্রাকশনের কুলি এবং গল্পের সূত্রধর আমি অনুভব মুখার্জি, পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি, গল্পের সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার,
প্রচ্ছদ সোলাঙ্কি রায়, সহকারী ঐশী ভট্টাচার্য। আগামী সোমবার সাহিত্যের সেরা সময় ফিরে আসছে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।